নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। সরকার আমাদের ট্যাক্সের টাকায় করেটা কি? আমরা যে ট্যাক্স দিই তাতে কি সত্যি দেশের উন্নয়নমূলক কাজ হয় নাকি সব ভোগে যাচ্ছে? তো ট্যাক্স দিয়ে হয় কি তা জানার আগে আমাদের ইউনিয়ন বাজেট বুঝতে হবে। 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনেই ভারতবর্ষের পার্লামেন্টে ইউনিয়ন বাজেট পেশ হয়। আপনি যদি ট্যাক্স পেয়ার হন যে কোনোভাবেই, কারণ প্রতিটা মানুষই ট্যাক্স পেয়ার, তাহলে আপনাকে অবশ্যই জানা দরকার এই ট্যাক্সের টাকায় হচ্ছেটা কি। আমি বাপন আজকে আপনাদের এই নিয়েই জানাবো, ইউনিয়ন বাজেট নিয়ে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে গেলে। আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই বাজেট দিয়ে তিনটি জিনিস জানা যায়: সরকার কোথা থেকে টাকা কামাই করে, সরকার এই টাকা কোথায় খরচ করে, এবং ইকোনমিক গ্রোথে জন্য সরকারের ভিশন কি। বাজেট এবং বাজেটের টার্ম ডিটেলস আমাদের সবার জানা প্রয়োজন, কারণ এই বাজেটই ঠিক করে কোন মিনিস্ট্রিতে কত টাকা যাবে এবং কোন মিনিস্ট্রি কিভাবে এই টাকা খরচ করবে। বাজেট শুধু একটা টাকার অঙ্ক নয়। এই বাজেটের যদি সত্যিকারের মানে না বোঝা যায় তাহলে লাভ নেই। যদি আপনি বাজেটের আলাদা আলাদা ভাগের কথা জানেন তখনই কিছু সঠিকভাবে বোঝা যাবে। তাই আমি আজ আপনাদের এই বাজেট কত রকম এবং তার ডিটেলস আপনাদের জানাবো। ট্যাক্স আপনার, টাকা আপনার, দিচ্ছেন আপনি, তাই আপনার জানা দরকার এই টাকা দিয়ে হচ্ছেটা কি, বাজেটে কি হলো। তাই পুরো ভিডিওটি দেখ। আসলে বাজেটটা হলো যেমন আপনি আপনার ইনকাম ও খরচের একটা হিসাব করে আপনি সংসার চালান, ঠিক কেন্দ্রীয় সরকারও তেমনি একটা লিস্ট বানায় যাতে সে কোথা থেকে টাকা কামাবে এবং কোথায় খরচ করবে এই হিসাবটা। ভারতীয় সংবিধানের 112 নং ধারা অনুযায়ী বাজেট পেশ হয় প্রতি বছর। একে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টও বলা হয়। তাই প্রতি সরকারের ফিনান্স মিনিস্টারের একটি লিখিত বাজেট অ্যাকাউন্ট পেশ করতে হয়। এই বাজেটের অ্যাকাউন্টে কত টাকা আসবে, কত টাকা যাবে, সরকারের কাছে কত অ্যাসেটস আছে এবং সরকার এই অ্যাসেট কেনার জন্য কত লোন নিয়েছে, এই সব ডিটেলস থাকে। একেই শর্টে বাজেট বলা হয়। এই বাজেটের আবার রকম ভেদ আছে, কয় প্রকারের সেটা জানো। বাজেট 3 টাইপের হয়। নাম্বার 1 সারপ্লাস বাজেট, যেখানে ইনকাম বেশি খরচ কম। নাম্বার 2 ব্যালেন্সড বাজেট, যেখানে ইনকাম ও খরচ ম্যাচ করে। নাম্বার 3 ডেফিসিট বাজেট, যেখানে ইনকাম কম খরচ বেশি। একটা সরকারের কাছে সারপ্লাস বাজেট চালানো পসিবল না বা ঠিকও না, কারণ সরকারের কাজ কামাই করে টাকা জমানো নয়, বরং জনকল্যাণমূলক কাজ করা সাধারণ মানুষের জন্য। আবার আরেক দিকে ডেফিসিট বাজেটও বারবার চালানো খারাপ দেশের পক্ষে। আমরা শেষ যে 2023-এর বাজেট সেটা দেখলে বুঝতে পারবো যে 2023-এর বাজেটে এক্সপেন্সেস ছিল 44 লাখ কোটি টাকা এবং ইনকাম মাত্র 19 লাখ কোটি টাকা। তো এই যে গ্যাপ, মাঝখানে কামাই এত খরচ অত, মাঝখানে যে বাকি টাকা আসবে কোত্থেকে, এই টাকা সরকারকে বড় করতে হয়। এই ইনকাম এবং এক্সপেন্সেরও রকম ভেদ আছে। এটা 2 টাইপের আছে, রেভিনিউ ও রেভিনিউ হলো রোজকার খরচ, যেমন সরকারি কর্মীদের বেতন অর্থাৎ স্যালারি, ইলেকট্রিসিটির খরচা এবং সাবসিডি যা সরকার দেয়। রেভিনিউ ইনকাম ঠিক তার উল্টোটা, রেগুলারলি আসা টাকা থেকে ইনকাম হয়। আপনার জন্য যেমন আপনার ইনকাম আপনার বেতন, তেমনি সরকারের কিন্তু রেগুলার ইনকাম হলো ট্যাক্স, ফিস, ইন্টারেস্ট, পেনাল্টিস হলো রেভিনিউ রিসিপ্ট। এখন আসি ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো সেটা যেখানে অ্যাসেটস ক্রিয়েট হয়, যেমন আপনার ক্ষেত্রে বাড়ি বানানোর অ্যাসেট হয়, তেমনি সরকারের ক্ষেত্রে রোড, রেলওয়ে, এয়ারপোর্ট এই সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়। কারণ এই খরচের জন্য ইনকামের লং টার্ম লাভ হয়। এই অ্যাসেট সব জনসাধারণের জন্য বানানো হয়, এতে ট্যুরিজম বাড়ে, মানুষের জীবনযাত্রারও উন্নতি হয়। ক্যাপিটাল রিসিপ্ট হলো যেটা একবারই আসে। আমরা এবার 2024 সালেও দেখলাম ভারত ডেফিসিট বাজেট পেশ করেছে। এতে যে ডেফিসিট হয় সেটা সরকার লোনের মাধ্যমে পূরণ করে এই ঘাটতিটা। আপনি ভাবছেন এই বাজেট সহজেই বানানো যায়, এই বাজেট বানানোটা ঠিক ততটাই। আসলে এই বাজেট বানানো সহজ কাজ নয়। সরকারের এতে 6 মাস সময় লেগে যায়। সব মিনিস্ট্রিকে জানাতে হয় তাদের কত টাকা লাগবে, ওই সব মিনিস্ট্রি থেকে ডিমান্ড আসে যে কত টাকা
তাদের প্রয়োজন, একে ডিমান্ড ডকুমেন্ট সাবমিট করতে হয়, একে বলা হয় ডিমান্ড ফর গ্র্যান্টস। ফিনান্স মিনিস্ট্রি এরপর ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস, কোম্পানিজ ও সাধারণ জনগণের থেকেও ওপিনিয়ন নেয় ওদের কি দরকার, কোন এরিয়ায় উপর ফোকাস দরকার, কোথায় কত টাকা কোন সেক্টরে খরচ করা প্রয়োজন। এই সব ওপিনিয়ন কালেক্ট হয় এবং পরে ফাইনালি পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস এবং ফিনান্স মিনিস্টার বাজেটকে ফাইনালাইজ করেন। কিন্তু 2024 সালের বাজেট একটু স্পেশাল, কারণ এবছরই মার্চ টু এপ্রিল মের মধ্যে ইলেকশন হবে, অর্থাৎ ভারতবর্ষের 543টা সিট থেকে এমপি নির্বাচিত হবে। এই এমপিরাই ভারতবর্ষের নেক্সট সরকার কে হবে তা ঠিক করবেন। বাজেট পুরো বছরের হয়, কিন্তু এই ইলেকশন ইয়ারে পুরো বছরের বাজেট না পেশ করে একটা ইন্টারাম বাজেট পেশ করা হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট, অর্থাৎ মাঝের বাজেট, অর্থাৎ দুটো সরকারের মাঝখানের বাজেট পেশ করা হয়। এই বাজেটে এতটুকু সময়ের জন্যই খরচের হিসাব থাকে। এর পরবর্তীতে ইলেকশনের পরে নেক্সট যে সরকার আসবে বা যদি এই সরকারই থেকে যায়, তারা জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট আবার পেশ করবেন। ইন্টারাম বাজেট থেকে ফেব্রুয়ারি টু জুন খরচ হয়। এর থেকে ইলেকশনের খরচ, সরকার চালানোর খরচ, রেলওয়ের মতন ডিপার্টমেন্ট চালানোর খরচ বহন করা হয়, তাই একে ভোট অন অ্যাকাউন্টও বলা হয়। কিন্তু ইন্টারাম বাজেট কেন, ফুল বাজেট কেন নয়, এটা একটু জানা দরকার। দেখুন, লাস্ট ইয়ারে যেমন বাজেট পেশ করা হয়েছিল, 2023 সালের কথা বলছি, লাস্ট ইয়ার 1 ফেব্রুয়ারি 2023-এ বাজেট পেশ হয়েছিল। ওই বাজেট সরকার 31 মার্চ 2024 পর্যন্ত টাকা খরচ করতে পারবে। এই বছর ইলেকশন হওয়ায় রেজাল্ট আসা পর্যন্ত, অর্থাৎ জুন 2024-এ রেজাল্ট এসে যাবে। এর মধ্যে এই সময় খরচ কেমন করে করতে হবে, এর জন্যই ইন্টারাম বাজেট ইম্পর্টেন্ট। যদি একটি পূর্ণাঙ্গ বাজেট তৈরি হতো তাহলে অনেক ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারবে, যেমন সরকার এর থেকে সাবসিডিজ বাড়াতে পারে, ফ্রিবিজ অর্থাৎ ফ্রিতে জিনিস দিতে পারবে, ট্যাক্স কমাতে পারবে, তাতে এদের ইলেকশনে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু যদি সরকার নাও থাকতে পারে, চেঞ্জও হতে পারে, তাহলে নতুন সরকারের উপর এর প্রভাব পড়বে। এই প্রভাব এড়ানোর জন্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন্টারাম বাজেটের কিছু নিয়ম বেঁধে দেয়, যাতে কারেন্ট সরকার এমন কোনো ঘোষণা না করতে পারে যাতে ওদের আনডিউ অ্যাডভান্টেজ না পায়। হ্যাঁ, তবে ইন্টারাম বাজেটে সরকারের খরচ, রেভিনিউ, ফিনান্সিয়াল ডেফিসিট, ফিউচার প্রজেকশন থাকতে পারে। অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট করে একটা সরকার আবার ইলেকশনে আসার জন্য যাতে সুবিধা না পায়, সেই জন্য ইন্টারাম বাজেট পেশ করা হয়। এবং এই ফুল বাজেট যদি পেশ করে পরবর্তী সরকারের উপর এফেক্ট হতে পারে, তাই ইন্টারাম বাজেট, এই ইন্টারাম বাজেট একটা নিয়ম থাকে, এই নিয়ম অনুসারেই কিন্তু ইন্টারাম বাজেট পেশ করা হয়। তো এই তো গেল বাজেটের একটা ডিটেলস বললাম, বাজেট কিভাবে হয়। এবার আসি, এবার 2024-এ যে বাজেট হয়েছে তার একটু হাইলাইটস আমরা দেখি। 5টা সেক্টর বলবো, যে 5টা কোন সেক্টরে এই বাজেটে কত টাকা দেওয়া হয়েছে কোন খাতে। শেষের থেকে আসছি, দেখুন 5 নাম্বার, গরিবের রেশনের জন্য, অর্থাৎ সরকার গরিব মানুষকে রেশন দেওয়ার জন্য খরচের যে হিসেব রেখেছে তা হলো 2,13,020 কোটি টাকা। 4, রেলওয়েতে খরচ রেখেছে 2,55,393 কোটি টাকা। দেখুন, পুরনো যে বগিগুলো আছে রেলওয়ের, সেগুলো ইমপ্রুভ করা দরকার, তাই পুরনো বগিকে ইমপ্রুভ করে বন্দে ভারত বগিতে আপডেট করার জন্যই রেলওয়েতে এত কোটি টাকার বাজেট ধরা হয়েছে। রেলওয়ের আপডেশন খুব প্রয়োজন। নাম্বার 3, রোড তৈরিতে 2,78,000 কোটি টাকা ধরা হয়েছে। এই রোডে টাকা দিয়ে নতুন রোড তৈরি হবে। 2, ডিফেন্সে প্রচুর টাকা ভারতবর্ষে খরচ হয় প্রতিরক্ষা সামলাতে, বর্ডার সামলাতে। এখানে খরচ 6,21,540 কোটি টাকা। মনে রাখবেন, এই ডিফেন্সের যে খরচ, এর মধ্যে ডিফেন্স পেনশন হিসাবে 1,41,205 কোটি টাকা খরচ হয়। তাহলে 1 নাম্বার কোনটা জানার ইচ্ছে নিশ্চয়ই আছে, যে নাম্বার 1-এ সবথেকে বেশি খরচ কাকে, কোন ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে? ফিনান্স ডিপার্টমেন্টে 18,50,228 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। কেন ফিনান্স ডিপার্টমেন্টে এত টাকা বাজেট রাখা হয়েছে মনে অবশ্যই প্রশ্ন জাগছে, কিন্তু জানলে অবাক হবেন, এই বাজেটের প্রায় অনেকটা টাকাই লোনের ইন্টারেস্ট দিতেই চলে যায়। এর মধ্যে লোনের ইন্টারেস্ট দিতেই যাবে 11,90,440 কোটি টাকা। মনে রাখবেন, প্রতি বছরই এই লোনের
টাকার ইন্টারেস্ট দিতে হয়, অর্থাৎ সরকার যা লোন নেয়, অর্থাৎ আমি আগেই বলেছি ডেফিসিট বাজেট পেশ করার জন্য যে গ্যাপ থাকে ইনকামের এবং খরচের, সেটা পূরণ করার জন্য সরকারকে লোন নিতে হয়। লোনের যে ইন্টারেস্ট সেটা দিতেই ফিনান্স ডিপার্টমেন্টের এত টাকা খরচ হয়। তারপরে ফিনান্স ডিপার্টমেন্টের আরও খরচ রয়েছে, সরকারি স্যালারি, বিভিন্ন খরচ, এগুলো ফিনান্স ডিপার্টমেন্টের জন্য এই টাকা এর জন্য ধরা হয়েছে। যাই হোক, আশা করি আমার ভিডিওটিতে আমি বাজেট সম্পর্কে একটা ধারণা আপনাদের দিতে পারলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি জানলেন বন্ধুদেরকেও জানান, শেয়ার অপশানে ক্লিক করুন, ক্লিক করে বন্ধুদের এই ভিডিওটি পাঠান। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।